গুড মর্নিং বাংলাদেশ, দিস ইজ আইজুদ্দিন অ্যান্ড ইউ আর নট। আমার সাথে ফালতু কথার প্রথম গেস্ট মুসাফির রায়, ঢাকা বাংলাদেশ থেকে। তিনি আমাদের সাথে আজকে আলোচনা করবেন আজকে যে সাম্প্রদায়িক দাঙ্গা আমার ভাষায় হয়েছে বাংলাদেশে বা হতে যাচ্ছে, তার কারণ কি এবং কিভাবে সেটা হচ্ছে। মুসাফির রায়কে প্রশ্নটা জিজ্ঞেস করবার আগে আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই ষড়যন্ত্রের সামরিক অভ্যুত্থানের পরে মাইনরিটি, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। জুলাই ষড়যন্ত্রের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি মন্দির অ্যাটাক হয়েছে, বিভিন্ন জায়গায় বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির অ্যাটাক করা হয়েছে। সাতক্ষীরাতে মোদি একটি মন্দিরে মুকুট দিয়েছিলেন, সেই মুকুটটি পর্যন্ত চুরি হয়ে গেছে। ভারতের বারবার দাবি সত্ত্বেও সে মুকুট উদ্ধার এখন পর্যন্ত করা যায়নি। দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার সময় প্রত্যেকটি মণ্ডপে গন্ডগোল হয়েছে। কাওয়ালি গাওয়ার খবর পাওয়া গেছে, কোরআন শরীফ পাঠ করার খবর পাওয়া গিয়েছে, এমনকি মঞ্চে উঠে ইসলামিক গানের নামে গান গাওয়ার চেষ্টা করা হয়েছে। তা শেষ হয়েছে চট্টগ্রামে একটা বিশাল হানাহানির মধ্যে দিয়ে, যেখানে বাতি এবং সিসিটিভি নিয়ে বাড়ি বাড়ি হামলা হয়েছে, যার খবর কোনো পত্রিকায় এখনো আসেনি। আরো যা ঘটেছে তা হচ্ছে হলো গিয়ে, আমরা দেখে পেয়েছি রংপুর, চিটাগাং, যেখানেই সনাতনীরা কোনো প্রকার মিটিং বা সমাবেশ করার চেষ্টা করেছে, সেখানে হোটেল বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। আহ সেখানে তাদেরকে মিটিং করার সুযোগ দেওয়া হয় না এবং সম্পূর্ণ মিডিয়া ব্লক আউট করে হয়ে যাওয়া হচ্ছে। ইভেন ঢাকাতেও সেই সেই অঞ্চলের ইন্টারনেট স্লো করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেটা হচ্ছে হলো কি এগুলি সবগুলোই আপনার ফ্যাক্ট, পত্রিকায় এসেছে, ফেসবুকে এসেছে। আর তার অপোজিটে আমাদের আছে পিনাকি ভট্টাচার্য, জুলকার নারায়ণ স্বামী, স্বামী ইলিয়াস হোসেন, নাহিদ ইসলাম আজকে বলেছে এটা ভারতের ষড়যন্ত্র, আবদুল্লাহ বলেছে উগ্রপন্থী ইসকনকে প্রতিহত করা হবে, সার্জিস আলম দেশের ধর্মের নামে কোন প্রকার রাজনীতি করতে দিবেন বলে বলেছেন। তো মুসাফির রায়, আপনি আমাদেরকে বলেন কোনটা সত্য, পিনাকি ভট্টাচার্যের দলবল, আহ, সার্জিস আলমের দলবল, না আমরা যে ফ্যাক্ট গুলো দেখছি, এবং এর কারণটা কি, কেন হিন্দুরা বারবার অ্যাটাক হচ্ছে? আম, ধন্যবাদ। আম, আসলে এখানে ফ্যাক্ট ফ্যাক্ট তো ফ্যাক্টই। প্রোপাগান্ডা বহু ধরনের হতে পারে, কিন্তু ফ্যাক্ট সবসময় ফ্যাক্ট, যেটা যেটার এভিডেন্স আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খবরে আসছে, ভিডিও আছে, অডিও আছে, নিউজ আছে বিভিন্ন সোর্স থেকে। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া অনেকটা বাতাবি লেবু ফলন নিয়ে ব্যস্ত আছে, সবাই বিটিভি হয়ে গেছে আর কি। কিন্তু ফ্যাক্ট ফ্যাক্টই, এটা তো অস্বীকার করার কিছু নেই। আপনার দ্বিতীয় প্রশ্নে যদি আসি, হিন্দুরা কেন বারবার এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। আম, আগের ইতিহাস সেটা তো আমরা রেখে দিলাম, সেটা তো আছেই। ইভেন বিভিন্ন সময় হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে। 2001 সালেও আমরা দেখেছি। তার আগের ইতিহাস সেদিকে না হয় আর না যাই। আম, আপাতত যে ঘটনাটা ঘটছে, সেটা আমি যতদূর আমার বোধ বুদ্ধিতে যতটুকু আসে, এটা একটা ক্লিয়ার কাট জেনোসাইড। এটা একটা প্রি প্ল্যান্ড, ভেরি ওয়েল অর্কেস্ট্রেটেড, ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড একটা জেনোসাইড। এবং এখানে ডেফিনেটলি সরকারের তো একটা প্রশ্রয় বলি, মদত বলি, পরিকল্পনা বলি, সেটা আছে। এবং সব থেকে যেটা ভয়ঙ্কর বিষয় এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, সেটা হলো যে আমাদের যে সেনাবাহিনী, সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা, কিন্তু দুঃখজনকভাবে এবং দুর্ভাগ্যজনকভাবে এই যে চলমান ঘটনার, এটার মধ্যে সেনাবাহিনীর কিছু সদস্যের বেশ বড় ধরনের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই কনসার্নিং। কয়েকদিন আগে হাজারী লেনে যে এই ঘটনাগুলো ঘটে গেল, আহ, যেখানে বাসিন্দাদের বাড়িতে ঢুকে ঢুকে অনেকটা আক্রমণ করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সিসিটিভি ভেঙে দিয়েছে। তো সিসিটিভি ভাঙার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং তারা কোনো প্রমাণ রাখতে চায় না। তাই তো? তার মানে কি, এটা অবশ্যই প্রি প্ল্যান্ড। এবং আর্মির যে সদস্যরা ওখানে গেছে, তারা নিজেদেরকে একটা দায় মুক্তি দেওয়ার চেষ্টা থেকেই সিসিটিভি আপনি ভাঙার কাজটা একটা করেছে। বেশ বড় ধরনের শব্দ ব্যবহার করছেন, সেটা হচ্ছে জেনোসাইড। হুম, হুম। আপনি কেন এটাকে অবশ্য জেনোসাইড বলতেছেন? এখন পর্যন্ত আমরা যা দেখছি, মন্দির ভাঙা হচ্ছে, দু একটা লাশ এদিক ওদিক হয়তো পড়ছে, আপনাদের কিছু মন্দির ভাঙা হয়েছে, এটাকে আপনি এটাকে জেনোসাইডে কিভাবে নিয়ে যাচ্ছেন? ওয়েল, জেনোসাইড হওয়ার জন্য অ্যাকচুয়ালি কাউকে যে নিহত হতে হবে সেটা নেসেসারি না। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে, মানুষ তো মারা যাচ্ছে, এই যে অ্যাটাক গুলা হচ্ছে, এখানে কয়েকজনের মৃত্যুর খবর আমরা কিন্তু পেয়েছি, 2-3 জন, 4-5 জন এরকম কিন্তু আমরা খবর পেয়েছি। পাইনি সেটা কিন্তু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আদৌ যদি মানুষজন নিহত হয়ে থাকে, তার কতটুকু নিউজ আমাদের কাছে আসছে, সেটাও তো একটা বড় কোশ্চেন থেকে যাচ্ছে। পয়েন্ট নাম্বার থ্রি, জেনোসাইডের যেসব ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কের কথা আমরা জানি,
তার বেশিরভাগের সাথেই এই ঘটনাগুলোর প্যাটার্নটা খাপ খেয়ে যায়, যেটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখা দরকার। আমি আপনাকে উদাহরণস্বরূপ একটা একটা জিনিসের কথা বলতে পারি, সেটা হচ্ছে জেনোসাইডের একটা খুবই আম, কি বলা যায়, মানে ওয়েল রেপুটেড এবং ওয়েল অ্যাকসেপ্টেড ফ্রেমওয়ার্ক যেটাকে আমরা বলি, গ্রেগরি স্ট্যান্টনের 10 স্টেজেস অফ জেনোসাইড। আপনি যদি ওইটার সাথে মিলিয়ে দেখেন, অলমোস্ট 10টা স্টেজের মধ্যে অলমোস্ট 8টা বা 9টা স্টেজের সাথে মিলে যাবে। আপনার প্রথম কথা ক্লাসিফিকেশন, হিন্দুদের প্রথমেই আমাদের ইউনুস সাহেব ক্লাসিফাই করে দিয়েছেন যে এরা আওয়ামী লীগের সমর্থক। তারপর ডিহিউম্যানাইজেশন, যেটা আপনি প্রথমেই বলেছেন যে পূজা মণ্ডপে নাচ, কোরআন তেলাওয়াত বা ইসলামী সঙ্গীত সেগুলি হচ্ছে, এটা ডিহিউম্যানাইজেশনের মধ্যে পড়ে। পারসিকিউশন, এক্সটারমিনেশন, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আম, তো এই যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে পড়ে যাওয়াটা, এই যে প্যাটার্ন গুলো আমরা দেখতে পাচ্ছি, এইটাই তো আসলে প্রমাণ আচ্ছা যেখানে একটা জেনোসাইড চলছে। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা প্রথমে আপনাদেরকে পয়েন্ট ফিঙ্গার করছি, তারপর আপনাদেরকে ডিহিউম্যানাইজ করতেছি, তারপর আপনাদের থেকে কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন বলকটার ওখানে মামুনুল হক এসেছিল, সে বলছে আপনাদেরকে জিজিয়ে কর দিতে হবে। আপনি বলছেন যে হয়তো আমাদেরকে এই মুহূর্তে প্রাণে মারতেছে না আন্তর্জাতিক চাপ, অথবা একবিংশ শতাব্দীতে অথবা এখনকার জীবনে হয়তো ডাইরেক্টলি কাউকে কেউ কাউকে মারে না, সেখানে অর্থনৈতিক এক্সপ্লয়টেশন বেড়ে যাবে এবং আপনাদেরকে একঘরে করে রাখা হবে, আপনারা নিজ বাসভূমে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবেন, আপনি সেটাকে জেনোসাইড হিসেবে মিন করছেন। নট হ্যাঁ, নেসেসারিলি উই আর কিলিং ইউ, বাট উই আর মেকিং শিওর দ্যাট ইউ ক্যানট লিভ আ ভেরি সাউন্ড লাইফ। হ্যাঁ, অবশ্যই। এখানে যে আপনি যেই উদাহরণগুলো দিলেন, যেই ক্লাসি ব্যাপারগুলো বললেন, এইগুলোর প্রত্যেকটাই মিন করে যে আপনি একটা বিশেষ গ্রুপ অফ পপুলেশনকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিচ্ছেন। দ্যাট ইজ দ্য ভেরি ডেফিনেশন অফ ডিহিউম্যানাইজেশন। তো এন্ড দ্যাটস এটা জেনোসাইড। জেনোসাইডের একটা পার্ট। দ্যাট ইজ এন্ড দ্যাট ইজ জেনোসাইড। জেনোসাইড। দ্যাট ইজ জেনোসাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুসাফির রায়। আমরা জানি আমরা ইসকন নিয়ে আলোচনা করেছি, যা এখন মুসাফির রায় যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে হলে গিয়ে আমরা একটা বিশাল জনগোষ্ঠী, 12% অফ আওয়ার টোটাল পপুলেশনকে ডিহিউম্যানাইজ করতেছি, তাদের সেগ্রেগেট করতেছি, তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করছি, এবং তাদেরকে ছলে বলে কলা কৌশলে বাংলাদেশ থেকে ইদার বের হয়ে যেতে বলছি, অথবা থাকলে আমাদের টার্মে থাকতে হবে, যা হচ্ছে জিজিয়া কর, তার মাধ্যমে থাকতে হবে। এটাই হয়তো বেস্ট বেস্ট ডেফিনেশন অফ জেনোসাইড। আর এই সমস্তই হচ্ছে একটা বেআইনি সরকারের মাধ্যমে, যাদের কারো কাছে, জনগণের কাছে কোনো প্রকার জবাবদিহিতা নেই। আহ এর অবস্থা কতদিন চলতে থাকবে এবং আন্তর্জাতিক শক্তি কখন এগিয়ে আসবে আমরা জানি না। তবে এটা খুব অত্যন্ত উদ্বেগজনক যে 12% হিন্দুকে আমরা মোটামুটি জিম্মি করে রেখেছি। ভবিষ্যৎ কি আছে বাংলাদেশের আমরা জানি না, তবে ভালো কিছু নেই তাই মনে হচ্ছে এই মুহূর্তে। মুসাফির রায়, আপনাকে অনেক ধন্যবাদ স্বল্প নোটিসে আসার জন্য। আশা করি আমরা আপনাকে আবার দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ।